ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কী। আবার কারোর কারোর কাছে এটা সঙ্গীন প্রণয় শক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদপ্রান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনা বহর। কী করে তৈরি হলো এমন যুগল? এত রাজ্যকট্ট কোনো দিনও ভাঙবে না। আরও কত কী। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস তেমনই নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো খালি মুখে ভালোবাসি বলাটা, উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তু বলা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধারণাটাও কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, যাকে বলে অ্যাট এনি কস্ট। কারোর কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারোর কাছে অসুস্থ। কারোর মতে এ আবার কেমন ভালোবাসা? এটা কোনো কালেরই ভালোবাসা নয়, নিছকই আসক্ত, ভয়ঙ্কর আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোম্যান্স দেখে দেখে ফরেন কালচার বেড়ে ওঠা অষ্টদোষীদের কাছে ইটস কল ডেঞ্জারাস লাভ। এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটাই একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিন রাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখে দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসা টইটুম্বর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণে ছোট্ট টেবিলে সেই শ্যাম পুরুষটাকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মন। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্ত মাংসের মানুষটা। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলেই এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই অনুভূতিটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়ার মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণান্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। বলিউড কিংবা হলিউড হিরোদের মতো পেশিবহুল গৌর বর্ণও নয়। ছিমছাম গড়নের শ্যাম পুরুষকে, সে বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোল পড়া গালটুরুতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ওই জায়গাতে তো প্রতিদিনই এসে এখানটায় বসে বই পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোড় ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই যে ধরে ভার্সিটির ভিপিও তিনি, এক নামে সবাই চেনে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনও বই পড়ছে, কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগবেই তো। এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ ভার্সিটিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউ নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই।
লাজুক হেসে টেবিলে ঠকঠক করে সামান্য টোকা দিয়ে ডাকছে ওরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালেও না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? ওরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে ওরু আবারও ডাকলো তাকে। কিন্তু এবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনোরূপে সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়েই বাম হাতে একটা ছোট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখায় আওয়াজ তুলে কান 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চয়, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিল তিনি। অ্যালার্মটা বিরক্তিকর আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে। এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওর। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই, উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল ওর। ঘুমের ঘোরে এখনও কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওর। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বানানো বিছানা ছাড়লো ও। তারপরে সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেইল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিন রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভিতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরু। মেল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু। ওর পরনে কোনো দামি জামা কাপড় সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ গাঠ গলিয়ে যতদূর চোখ যায় শুধুমাত্র বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকার যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষেরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর অভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছে। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই ওর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িতে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না আসলে। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটতে তার চেয়েও বেশি। তারপরে চোখে পড়ে অযত্নে ইতি উতি বেড়ে ওঠা বাগান বিলাসে গড়া দানবাকৃতির বিশাল গেট। তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা আছে কৃতিকুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারার ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এবারই ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটকে সর্বে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রেখে দেন কৃতিকুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর অভিজাত্যে মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কৃতিত্বকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখে বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল স্টেট বিজনেস নিয়ে এই পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাড়িয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশের পণ্যের 30% যোগান এদের পরিবারের ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চপদস্থ নয়, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে, পরিবার বলে কিছু নেই। আফসোসের সাথে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর
রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটাল যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেয়াল ঘড়িতে চোখ রাখল। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট্ট একটা ডাইনিং। 4 জনের মতো বসার জায়গা আছে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারে কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপ আর স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি ব্যাঞ্জারা প্যাক। অরুকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরুর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমে দরজা আটকে কি করছিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতেই বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগে অরু নিশ্চুপ, শুধু ছোট্ট করে প্রশ্ন করে। মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেটল আর হেক্সাসলের গন্ধ দম বন্ধ হয়ে আসে আমার। শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকোনো হয়েছে। হাজারটা অবহেলা, অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে নানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকেও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এইসব হসপিটালের ঝুট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা আসন্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যে বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যা ভুক্তভোগী হয় ওর ছোট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের উপরে রাগ ঝাড়বে না, কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল, হসপিটাল বাড়ি, এই করতে করতেই নিজের খেল নিজেই হারিয়েছে। আপা আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্না বান্না সব আমি করব। তবুও প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনু অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল। অনু কি বলবে সেটা বোধ হয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? অরু তার ছেলের হাসি দিয়ে বলে, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে। এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনেই বলে, আমার বিশ্বাস ওরও কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রিসিটির তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহালক্কর হলুদ মরিচ শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে ভরা গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপরে সূর্যি মামার তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছড়িয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু।
পুরো নাম মেহরিন শেখ অরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অন্যান্য ইন্টারমিডিয়েটে পড়াশোনার পরেই ঈদে টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রাগচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে ওর বয়সে অনুবয়সে অরুর থেকে খুব বড়, পিটি বোন ওরা দুইজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আবার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু। অরুর উদাসীন ভাবনায় ইতি টেনে রিকশা এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিলে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে লিখন ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথাবার্তার সাহস ওর নেই। তার উপরে নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন ও এই বছরই শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটা এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, আরও শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সে আশায় সে ঘুরে বালি। হ্যাঁ। পেছনে নিমার কাঠ প্রতি উত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেটনে বলছিলি, আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস, শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে চাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আবার বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছু দিয়ে অরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে ওকে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা। তোর ভাইয়ের কোম্পানি থেকে ইমেল এসেছিল। কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় ওরু। খুব বেশি হলে হাঁ করে উত্তর দেয়। এবারেও তাই হলো। এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জবাব দিল ওরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত, তবুও এই কেমন ছেলে। মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকমের যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংযত করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর? মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে। ওরও মেকি হাসলো। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরও আবারও হাসে। এই মেয়েরা তো কৌতূহল কেন? না, তেমন কিছু নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথায় পিছনে ওরও কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওইখানেই ইতি ঘটে। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরঝির বাসন্তীর হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবু মাথার উপরে চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনও যায়নি, তার আগেই সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তীর্যক রশ্মিতে পিঠে পুড়ছে দিয়ে একপাশে ছুটে বটতলায় ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কি রে, এভাবে ছুটে এলি কেন, কিছু হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করে নীলিমা। অরু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওর ইন্ট্রোভার্ট নীলিমা, যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়।
ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরুর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ, কীভাবেই বা থাকবে, ভার্সিটি জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু, তবুও আবার বকুনি ঝুকুনি খেয়ে মাসের মধ্যে 2-1 বার পা রাখে ভার্সিটির চত্বরে, যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখে আসার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদয় মাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথায় প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। আহ, এতক্ষণ পর প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছেই আসছিলাম আরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল, তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সর্ববর্ত অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও, এটা তো ভালো কথা। তারপর আরো একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অনু সূচকিত হয়ে প্রশ্ন ছাড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছে। খুব শীঘ্রই ইউকে চলে যাবে। ওরও চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না, অস্বস্তির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটাই হারিয়ে যাচ্ছে, ও কি আদর ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ, গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে ওরও জবাব দেয়। ও, একটু শব্দ উচ্চারণে ওর অগ্নিফুস স্ফুলিঙ্গ উগড়ে যাওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো, কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে ওরও নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণতা দেখায় আছে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্কও, যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য, ওরও আলাদা করে তো কিছু নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। দিদির কথায় অরুর দিবাস্বরে ভারী পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালু ডেমিনের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়েছিল তিথি। বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জ্বলজ্বল করছে তার, মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওরও চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে, সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতেই নিখিলও কি একটু থামলো, সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরও নীলিমার পিছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে আরোরা না। নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যায় চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় ওরু। হ্যাঁ সূচক মাথা ঝুঁকিয়ে বলে, জি জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় ওরু। নিখিল ভাই কিছু জিজ্ঞাসা করছে আরু, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরু। তারপরে হ্যাঁ না দুই দিকে মাথা নাড়তে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুইজনেই অবাক।
যে মেয়ে কাট কাট কথায় জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বিড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ালো না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে। স্টুপিড একটা। এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল, আর তুই কি করলি? হাবলার মতো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। হ্যাঁ। ওর জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতেই ইচ্ছে করছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে, চারদিকে ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটিতেই ওরও বলে, ভালো লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবে মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় ওরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথাটা ঝাঁঝিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল, বলছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিক কুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলার এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপরেই বেদেয়া হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন, তখন দিনরাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরামায়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুণ মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যা তরুণ তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুপির আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এইভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। অরু অনু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালেই। সব কিছু এইভাবেই চলছিল। কিন্তু আজমেরি হক একেবারে বিছানায় শয্যায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গুন্ডি অবধি মারায়নি ওদের মামা। বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারেন্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কি হবে? আজ বা কাল এ বাড়ির ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতেও আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনিতেই পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানোর কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। ওরও হলরুমেই চারিদিকে চোখ বুলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হসপিটালে? যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙ্গুর চিবোচ্ছে। রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরও সবটাই দেখলো, তারপরও না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টি সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়ল মামির। কিরে, দেখলি আমরা এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওরও চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে। কি বলা যায়? ওরও পিছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে, আরাম আয়েশ যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কত করে বুঝিয়েছি, এক কথা কতবার বলেছি আমার রেজারের সাথে বিয়েটা দিই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় ওরও নেতিয়ে পড়ার রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবোচ্ছ, ওটাও কিন্তু এবারই ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি।
তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিলের হাসি খেলে গেল অরুণ মামির মুখে। মনে মনে বললেন, এতটুকুনি মেয়ে, ভালোই খই ফুটছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করেই বললেন,